পারতেছি না, এবং সেটা বলার জন্য আমার অবরতের সুযোগ নাই। এই দুইটা প্রশ্নকে রেজ করা হয়েছে, কথার কথা বলছি, পারবেন না। এটার মানে এই না যে আমি বিরোধী। আমি বলছি যে আপনি ফ্রিডম অফ স্পিচ বলতে যা বোঝায়, আমরা রিভার্স হয়ে গেলাম। কেন? যে ফ্রিডম অফ স্পিচ কিন্তু বাংলাদেশ সবসময় থাকবে, আমি আপনাকে বলছি, কিন্তু ফ্রিডম আফটার স্পিচ থাকে কিনা সেটা আমার বিবেচ্য বিষয়। সুতরাং এই কারণে আমি বলতে চাই, এখন আপনি বলছেন যেদিকে পাল যেদিকে হাওয়া। এইবার আসেন, এনসিপি বলছে কি বলছে, সব সিট তাদেরকে দিয়ে দাও। আচ্ছা আপনি আমাকে বলেন তো, জুলাই অগাস্ট আন্দোলনটা যদি না হইতো 26শে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হইতো? সম্ভাবনা ছিল না, প্রশ্ন হইতোই না। আপনি যদি শেখ হাসিনা না যাইতো আপনি নির্বাচন হইতো না। তাহলে যে ছেলেগুলোকে কারণে আপনি আজকে নির্বাচনের সুযোগ আমরা পাইলাম, সেই ছেলেটাকে তো ফ্যাসিজম ছড়াইছে, তাকে তো সবাই আগলে রাখার কথা। আজকে সে আর এক ঘটনায় গিয়ে জোট বানাইছে, ভালো কথা। এই আজকে যদি এই আগস্ট বিপ্লব না হইতো, তাহলে আপনি বলেন তো, শেখ হাসিনা কিন্তু জিয়াউর রহমান সাহেবের কবরটাকে তুলে নিতে চেয়েছিল, খেয়াল আছে আপনার? আপনি কি মনে করেন আজকে আমাদের সম্মানিত, যেমন আমি বেগম খালেদা জিয়ার অন্ধভক্ত, জিয়াউর রহমান সাহেবের অন্ধভক্ত, কেন জানেন? দুটো কারণে। উনি আমার ইসলামী কলেজ ভিজিট করছিল ক্যান্টনমেন্টে, জিয়াউর রহমান সাহেব, এবং বঙ্গভবনে আমার একবার দেখা হয়েছিল, আর বেগম খালেদা জিয়ার সাথে আমার সুযোগ হয়েছিল একবার ইফতার করার। সে কারণে আমি তাদের পার্সোনালিটি দেখে মুগ্ধ। কিন্তু আপনি মনে করেন আজকে যদি 5ই আগস্ট না হইতো, আপনি কি কল্পনা করতে পারেন যে আমাদের এই একটা জানাজা এরকম হইতো? আপনি যদি এইগুলা মাথায় না রাখেন, আপনি বলেন বেগম খালেদা জিয়ারে যেই নির্যাতন শেখ হাসিনা করছে, তারপরে সম্মান দেখালে দেখা যায় ইউনূস সাহেব এবং এই ছাত্ররা, আজকে যে দাফন যে জানাজাটা হইছে, এটা টোটাল সরকার বলেন এবং বিএনপিও মানে, বিএনপি তো কথা আমার, আপনি মানবেন, আপনি তাহলে তাকে অ্যাকসেপ্ট করতেছেন না কেন? আমার কথাটা ওখানে, কেন করছেন? কোথায় সে জামাতের সাথে যার জোট করতে হইলো কেন? আপনি তো নির্বাচন এনসিপির সিদ্ধান্ত কার সঙ্গে জোট করবে। আমরা তো এই বাজারে থাকি নাকি? আপনি আমাকে বুঝাইলে হবে? আমি তো এই মাঠে থাকি, মাঠে হাটে যাই তো আমি, তাহলে আমি দেখতেছি না? আমি সেজন্য বলছি, আপনি 24-এর মুক্তিযোদ্ধা যারা ফ্যাসিজমকে সরানোর জন্য বুকে গুলি পেতে নিয়েছে, এটাকে যদি আপনি অ্যাকসেপ্ট না করেন, অথচ আমরা স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি নিয়ে আন্দোলন করি, সমালোচনা আসতেছে কি, আমি যে কাজটা করব সে কাজটা আমি যেভাবেই করি না কেন এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু উনি করলে এটা আমার কাছে কৈফিয়ত দিতে হবে, কিন্তু কিংবা এটা তার অপরাধ হয়েছে, এই রাজনীতি এখন চলবে না। জি একদমই সরোজ ভাই, আপনি এবং আপনি দেখেন শুরু করছেন কিন্তু এইভাবে যে জাতীয় স্বার্থে আমরা সবাই একযোগে কাজ করব। এই বক্তব্যের বয়স হলো 55 বছর, মানে বাংলাদেশ জন্ম হওয়ার পরের থেকে এই ডায়লগ। আপনি আমাকে বলেন তো, জাতীয় স্বার্থ মানে কি? প্রথম হলে দেশের জনগণের স্বার্থ দেখবেন, দলমত নির্বিশেষে সবার। এই বাংলাদেশে আমি পিছের 15 বছর যদি শুধু টানি, 57 জন বিডিআর হত্যা হয়েছে, আয়নাগর ছিল, বিনা বিচারে হত্যা ছিল, ক্রস ফায়ার ছিল, মেজর সিনার বুকে কিভাবে গুলি মারছে ছিল। আপনি সবই তো জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত। আমরা কি ঐক্যমত্যে আসতে পারছিলাম 5ই আগস্টের পরে যে জাতীয় স্বার্থ কি, আর যাতে এটা রিপিট না হয়, আর যাতে কেউ স্বৈরাচার না হয়, সেই বিচারগুলো আগে হইতে হবে। দলমত নির্বিশেষে ঐক্যমত্য আসছিল? আসে নাই। কি জাতীয় স্বার্থ? এই যে ভেগ টার্ম ব্যবহার করেন, ঠিক না। মানুষকে সাথে জাতির মানে মানুষের সাথে 53, 54, 55 বছর যাবৎ প্রতারণা করে আসছে। এইবার আসেন আপনি নির্বাচন আবহাওয়া যেটা আপনি বলছেন, আমি স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো? কিভাবে হব? আমি যদি আগে প্রস্তুতি নেই তাহলে দলের নিয়ম ভঙ্গ হয়। আর যদি মুমূর্ষু ওই টাইমে যাই, সম্ভব না। কেন সম্ভব না? আপনি 1% ভোটারের স্বাক্ষর লাগবে, 1% ভোটারের এনআইডি জমা দিতে হবে, সম্প্রতি যুক্ত ভোটার নাম্বারটাও দিতে হবে। কোথায় পাবেন আপনি? কিভাবে পাবেন? আপনি কি এটা জানেন? 29 তারিখে আগের থেকে পিছনের 3-4 দিন, মানে 29 তারিখে আগের লাস্ট সার্ভার ডাউন ছিল। সার্ভার ডাউন মানে কি? আপনি পাচ্ছেন না। আপনি আমাকে বলেন যে এই যে সার্ভার ডাউনটা কি থাকা উচিত ছিল? উচিত ছিল না। 2 নম্বর, আমি যে স্বতন্ত্র প্রার্থী হইতে পারবো না এখন। কেন পারবো না? এটা করতে কেন সেটাও বলি। উনি দলের মধ্যে পপুলার একটা লোক, উনি যদি স্বতন্ত্র প্রার্থী হয়, ইঞ্জিনিয়ারিং আপনি এখনই তাকালে দেখতে পারবেন প্রভাবশালী কারা রাজনীতিতে, তারাই করছে, তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করেই করছে। এইবার আসেন, ভোটটা গোপন ব্যাপার, ভোটটা তো আমার গোপন ব্যাপার। তা আমি যখন আমার এনআইডি জমা দিল, আমার পক্ষে স্বাক্ষর করলো 1000 বা 2000 বা 5000 লোকে, সব তো ওপেন হয়ে যাচ্ছে। বড় দল গিয়ে তার টুটি চেপে ধরবে যারা যারা স্বাক্ষর দিল। ইয়েস। সুতরাং এটা কোনো সিস্টেম হতে পারে না, এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। আপনি যখন আমার গোপনীয়তা নষ্ট করতেছেন ইন দ্য নেম অফ আরপিও, এটা হতে পারে না।
এটা সিস্টেম না। এটাকে আমি নির্বাচন করব আমার অধিকার, ইফ আই এম পপুলার আমি জিতবো অথবা আমি হারবো, ভেরি সিম্পল। এইবার আসেন জোট। কোন গণতন্ত্র জোট অ্যালাউ করে? আমরা তিনজন একটা দলের প্রার্থী, এই তিনটা দল, এই তিনজনের বাদ দিয়া জোট বানাইয়া তৃতীয় একটা ব্যক্তিরে নমিনেশন দিলাম। বলি আগে বাংলাদেশ পলিটিক্স, আমি বিশ্বেরটা বলবো না, বাংলাদেশ পলিটিক্স কন্ট্রোল করে তিনটা সেক্টর, ব্রোক্রেট, সিভিল হোক, মিলিটারি ব্যুরোক্রেসি হোক, আমলা হোক, ইত্যাদি ইত্যাদি। একটা আরেকটা হলো মিডিয়া, আরেকটা হলো বিজনেস কমিউনিটি। তিনটা বড়। এবং রাজনীতিবিদরা এদের কাছে গুটি, কিচ্ছু না, কিচ্ছু না। রাজনীতিবিদরা এদের কাছে গুটি। আপনি দেখেন প্রথম আলো যদি পত্রিকাটা ধরেন, আপনি আজকে যখন গ্রেনেড হামলা হয়েছে, ভাই সরার ভাই, গ্রেনেড হামলা হয়েছে, পুলিশ রিপোর্ট হয় নাই, পুলিশ তদন্ত নেই, কিছু হয় নাই, তার আগে প্রথম আলো বলে ফেললো এই গ্রেনেড হামলা করেছে তারেক জিয়া এবং খালেদা। প্রথম আলোতে কিভাবে এই কথাটা সে কিভাবে লিখলো? পুলিশ রিপোর্ট তো হয় নাই, তদন্ত হয় নাই, কিছুই হয় নাই, বলে ফেলছে। সেই কথাটা কি আজকে আমাদের সম্মানিত বিএনপির যে চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মনে আছে? নিশ্চয়ই থাকবে না কেন? কিন্তু আমি তো দেখলাম প্রথম আলো যে ওই লিঙ্কটা তাদেরকে শুরু করছে, এটা যেভাবে অ্যাকসেপ্ট করছে, আমি জানি না, আমি বিরোধিতা করছি না, আমি সিনারিও। তারেক রহমান সাহেব আজকে 25শে ডিসেম্বর আসছে, তার আসার আগ পর্যন্ত এবং সে যখন দেশ ছেড়ে চলে গেল, এই মাঝখানের সময়টায় কোনো পত্রিকায় তার নিয়ে কোনো নিউজ হয়েছিল? সে দলটাকে কিভাবে টিকায় রাখছে, কিভাবে নিষেধাজ্ঞা ছিল আইনগতভাবে, হটেভার এটা থাকলো কেন নিষেধাজ্ঞা? সেই রাজনীতিবিদরা কোথায় ছিল? সমস্ত বিএনপির লোক তো এক তারেক রহমান ছাড়া সব তো এই দেশে ছিল। এইবার আসেন ওই যেদিকে পাল হাওয়া, সেটা বলছি। যেই বিজনেস কমিউনিটি তার খালেদা জিয়া হাসিনার কাছে গিয়ে বলছিল পতনের আগে আগে, দরকার 3 মাস ব্যবসা করবো না মাননীয় নেত্রী, কিন্তু আপনার সাথে আমরা আছি, সেই লোকগুলো আবার যাচ্ছে তারেক রহমান সাহেব তাকে দেখা করতে যাওয়াটা অপরাধ না। আমি বলছি এই যে সেক্টরটা, বিজনেস কমিউনিটি, মিডিয়া, আপনি মিডিয়া দেখেন আজকে না, ব্যবসায়ীরা তো জামাত আমিরের সাথে দেখা করে এসেছে। এবং সুপ্রিয় দর্শক যারা এই প্রোগ্রাম দেখছেন, দেখুন বাংলাদেশে কতগুলো পলিটিক্যাল কালচার ডেভেলপ করেছে, তার ভিতরে একটা কালচার এরকম যে যদি সরকারি কর্মকর্তারা অথবা অন্য অন্য যে স্টেক হোল্ডার্স তারা যদি বুঝতে পারে যে এই দল ক্ষমতায় আসতেছে, তখন তারা নিজে থেকে মানে একটা এপিসমেন্ট পলিসি ফলো করে, মানে আগে থেকেই একটা এমন একটা সিচুয়েশন নেয়, পোটেনশিয়াল প্রচ্ছন্ন ভবিষ্যতে কৃপা পাওয়ার জন্য সবাই এক ধরনের লয়ালিটি দেখাতে চায়। সেইটার বাইরে যারা অ্যাডমিনিস্ট্রেশনের তারা না, বিচার ব্যবস্থার কর্মকর্তা তারা না, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা তারাও না। সো এখন এই মুহূর্তে এমন একটা আবহাওয়া বিরাজ করছে যে বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে। হ্যাঁ, তো এই যে বিএনপি প্রায় ক্ষমতায় চলে আসছে, দেখেন অ্যাজ অন টুডে আজকে আমরা দেখতেছিলাম যে সবাই কিন্তু এই তারেক সাহেবের সাথে দেখা করতে চাচ্ছে। বাংলাদেশে যেমন সে ডিফ্যাক্টো সরকার চালাচ্ছে এখন। অ্যাকচুয়ালি 5ই আগস্টের পরে বিএনপি এক ধরনের ডিফ্যাক্টো ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, কিন্তু উনি বাংলাদেশে আসার পরে পুরো সরকার ব্যবস্থাটা অলিখিতভাবে তার হাতে চলে গেছে। এখন কিন্তু ইউনুসের কোনো খবরই নাই, অন্তর্বর্তী সরকার আছে কি আছে না সেইটাই কিন্তু এখন অনুমান করা যাচ্ছে না। সো এই পরিস্থিতিতে প্রশাসনে যারা নির্বাচন ব্যবস্থার সাথে জড়িত, আপনার স্পেশালি যারা রিটার্নিং অফিসার হয়েছে, সহকারী রিটার্নিং অফিসার, এরা তো মেজরিটি হইল আপনার প্রশাসনের লোক। তো এদের ভিতরে একটা টেন্ডেন্সি কাজ করে যে আমি যদি একটু দেখাতে পারি যে এই দলকে ক্ষমতায় আসার জন্য আমার কোনো না কোনো ভূমিকা ছিল বা আছে, আমি চেষ্টা করছি, তখন এইটা ভবিষ্যতে তার এলিভেশনে সুবিধা হয়। আর এই নির্বাচনে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ছিলাম বললাম কেন, ওই যে 1% ব্যাপারে রাজাকিবে এটা জানে, একটা রিভিউ আপনার পেন্ডিং আছে। এই রিভিউটা তফসিলে আগে শোনার কথা ছিল, অ্যাপিলেট ডিভিশন সেটা শুনতে পারে নাই। অর্ডার ছিল প্রথম 10-এর ভিতরে আসবে, গত 2 মাস ধরে সেই রিভিউটা শোনা যায় নাই। এই আমি ইন্ডিপেন্ডেন্ট আবার 1% ভোটার দিতে হয়েছে। এই 1% ভোটার এমন একটা কালো আইন, যে কোনো একটা ক্লজ ব্যবহার করে অমুকের ঠিকানা ঠিক নাই, অমুকের স্বাক্ষর ঠিক নাই, অথবা কোনো যে ঝুঁকে পড়েছে, এই যে আমি বললাম যে আমাকে দেখাচ্ছে যে 10টা র্যান্ডম স্যাম্পলিং করে, র্যান্ডম আপনি র্যান্ডম 10টা কে নির্বাচন করলো, কে 10টা, এই 10টা যে প্রশাসনে কেউ বলে দেয় না যে এই 10 জন আপনি করেন। এবং আরও এটা হয়, রাজাকিবের সাথে অ্যাড করি, মনে করেন 10 জনের নাম আগে রাইভেল প্রার্থীর কাছে চলে গেল, 10 জন যে স্যাম্পল চেক করবে, রাত্রে যে বলে আসবে যে তুমি এখানে পালাই যাও, অথবা তুমি এইটা সঠিক তথ্য দিবা না। এইটা যে নিউট্রাল হয়েছে সেইটার গ্যারান্টি কোথায়? এখন আমি সিদ্ধান্ত নিয়েছি হয়তো আমি আপিল করবো না, আপিল করলে হয়তো এটা কারেক্টেড হবে। কেন আপিল করবো না?
আমার ক্ষেত্রে একটা স্পেশাল ঘটনা ঘটছে, সেটা হলো তারেক সাহেব যে সিটে ঢাকা 17-তে আমি নির্বাচন করতে চেয়েছিলাম, উনি ওইখানে শেষ মুহূর্তে লাস্ট মুহূর্তে এসে প্রার্থী হয়েছেন। তো উনি যেহেতু প্রার্থী হয়েছে সেই জন্য আই থট যে আমি আর এপিল টেবিল করবো না, আমি ফ্রম দ্য রেস। জি রাজাকি ভাই, যেদিকে বাতাস সেদিকে পাল বলছিলেন এটি। আর আরেকটি কথা বলছিলেন, আমি যেটি বলছিলাম এনসিপির কথা, যে এনসিপি যে কথাটি বলছেন যে সব সিট দিয়ে আমার যেটি বলেছে যে দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ এখনো সৃষ্টি হয়নি, মানে সরকার তো অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান, মানে এখনো সৃষ্টি হয়নি এমন অভিযোগ জামাত কেন করছে আজকে? এই অভিযোগ এটা এই কারণেই যে সঠিক নির্বাচন হতে হলে যে ফ্যাক্টরসগুলো দরকার, সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি। সো বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে উন্নত হয়েছে, এটা নোবডি উইল বিলিভ ইট। এবং যে আওয়ামী লীগের যে নিয়োগ 15 বছরে, সেখানে তারা তাদের লোককে নিয়োগ দিয়েছে এবং তারা অনেকেই ঘাপটি মেরে বসে আছে কোনো ঘটনা ঘটাতে, যাতে এইটা সামনে আনতে পারে যে আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন হয়েছে তার চেয়ে ভালো নির্বাচন এখানে হয়নি। এইটার সাথে আপনি যোগ করেন যে আজকে ডক্টর দিলারা চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভর্নমেন্ট পলিটিক্সে যে টিচার ছিলেন, খালেদা জিয়ার খুব কাছের মানুষ, ওনার একটা ফেসবুকে আমি একটা ওনার বক্তব্য দেখলাম, উনি বলেছে যে একটি সাজানো নির্বাচন হতে যাচ্ছে। সো নিশ্চয়ই সেই ধরনের সিমটম আছে বলে যে সিট ভাগ করে নেওয়া, কে কয় সিট পাবে। এবং আপনি দেখেন যে ডিসকোয়ালিফাই এবং কোয়ালিফাই যারা হয়েছে, ওইখানে কিন্তু একটা ইন্ডিকেটর আছে কারা কারা এখানে জিততে পারে। সেই জন্য এখন আপনি আরেকটা কোশ্চেন করছেন, এই সাজানো নির্বাচনে আপনি কি মানে বিএনপি জামাত যৌথ সাজানো, বিএনপি জামাত এবং ছোট দলগুলো সহ সবাই মিলে একটা সাজানো, মনে করেন নাহিদকেও একটা সিট দিবে, ব্যাপারটা এরকম হতে পারে। অর্থাৎ একটা গভর্নমেন্ট অফ কনসেনসাস বলা হয়েছে না, জাতীয় সরকার টাইপের, জাতীয় সরকার। তো এটা কনসেনসাস ইলেকশন হতে পারে। তো সেটা তো 5ই আগস্টের চেতনা না, ইলেকশন হলো, ইঞ্জিনিয়ারিং হলো, এটা তো ইঞ্জিনিয়ারিং হলো। এবং সেদিকে যদি যায় সেটা ভয়াবহ একটা ভুল হবে। এবং আপনি বলেছেন যে তারেক সাহেব এইগুলা ইন্ডিকেটর করে কিনা, দরকার নাই তার করার, এইগুলো নিজে থেকেই করে। এটা এমন একটা তৈলাক্ত জাতি, এত তৈল করতে পারে। আপনাকে মানে মজা হিসেবে বলি যে যারা পদলোহন করে, এখন যে ক্ষমতায় যেতে যায়, যে কেউ একজন সরিষার তেল দিয়া পদলোহন করতেছে, ওখানে তার চেয়ে বড় পদলোহনকারী একটা ছবি নিয়ে যাবে, অথবা এমন তৈল নিয়ে যাবে যে বস ও যে তৈল মারছে ওই তৈল ভালো না, আমার কাছে ভালো তৈল আছে, আপনি পা দুইটা আমার দিকে আগাই দেন, আমি আপনাকে এই থেকে মালিশ করি। এই ধরনের লোকে বেশি। তো ওইটা তার নির্দেশে দরকার নেই, ওই এমনিতে হয়ে যাবে। ওই যে বললাম না, একদম প্রশাসন থেকে বিভিন্ন থেকে তারা বসে থাকে একটু দেখাইতে, এখন অতি বিএনপি সাজবে সবাই। এবং আমি একটা আশঙ্কা প্রকাশ করছি যে এখন থেকে দেখবেন যে তারেক সাহেবের আর কোনো সমালোচনা হবে না, এমনিতেই হবে না। উনি যদি বলে যে আপনারা আমার সমালোচনা করবেন, কিন্তু কোনো সমালোচনা হবে না, কিন্তু সাংবাদিকদের বলেছেন এই যে সমালোচনা হবে না, এই যে প্রোটোকল, ওনাকে জনগণের ট্রাস্ট থেকে বিচ্ছিন্ন করে ফেলবে ওই তৈল বর্ধনকারীরা। এবং এই যে সমালোচনা হবে না, সেইটা যদি উনি অতিক্রম করতে না পারে, তাহলে ওনার জন্য ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে। জি রাজাকি ভাই, আপনার নিশ্চয়ই মনে আছে সাবেক সিইসি উত্তরা থেকে জনতা যাকে আটক করে পুলিশে দিল, তার গলায় জুতার মালা দেওয়া হয়েছিল। এটা কিন্তু বেশি দিন আগের কথা না, একদমই আমাদের সামনে ভাসছে চোখে সেই ছবিগুলো। তো সেগুলো তো নিশ্চয়ই যারা প্রশাসনে আছে তাদের চোখের সামনেও ভাসবার কথা। যেটি বলছিলেন সারোয়ার ভাই, যে তারেক রহমানও চান হয়তো তার সমালোচনা হোক, কিন্তু এই যে প্রশাসন বা আপনি যাদের যাদের কথা বললেন, তারা কেন শিক্ষা, আমি একটা আসবে, তারা কেন এই ছবিগুলো কি তাদের চোখ থেকে সরে যাচ্ছে, কেন সামনে আসছে না, কেন আগের জায়গায় ফিরে যাচ্ছে? আপনার কি মনে হয় সংকটটা আসলে কোথায়, সমস্যাটা কোথায়? আমি সে উত্তর জানবো। দর্শক, তার কিন্তু আবার ছোট্ট একটি বিরতি ফিরছি, করে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন প্রকাশ। আজকে আলোচনার বিষয় ভোটের আবহাওয়া। আপনারা ছিলাম অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক। আপনার কাছে জানতে চাচ্ছিলাম, অতীত থেকে কিংবা জুলাই গণঅভ্যুত্থান থেকে কিংবা 5 আগস্টের যে পরিণতি থেকে প্রশাসন শিক্ষা নিচ্ছে কি? ধন্যবাদ আপনাকে। আপনি বিগত প্রধান নির্বাচন কমিশনের কথাটা বলছেন, যাকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছিল এবং জুতার মালা পরানো হয়েছিল। উনি যখন ইলেকশন কমিশন ছিলেন, উনি সন্ধ্যাবেলা শুধু রেজাল্ট ঘোষণা করছেন। এবং আমি দামির যে নির্বাচন হয়েছে, সেখানে আমরা দেখছি কত % ভোটার গেছে, কারণ নির্বাচন তো আপনি বিজয় সুনিশ্চিত, সেটা একটা ফলাফল ঘোষণা করছে। এই যে ফলাফল ঘোষণা করাটা, উনি তো একটা সাংবিধানিক পদ হোল্ড করতেন। এটাকে বলতে পারেন কি জানেন? আমরা মব বলি না, ওইটা ছিল সাংবিধানিক মব। আচ্ছা, সাংবিধানিক মব। তারপরে যারা ব্যাংক লুট করছে, মনে করেন বড় বড় ব্যবসায়ী, নাম বলার দরকার নাই, নাম বললে কি হবে, কারণ তারা অলরেডি শেল্টার পাইছে বাংলাদেশে।
তারা যখন ব্যাংক লুট করছে, আমি কিন্তু একটু আগে বলছি, আমলা, মিডিয়া এবং ব্যবসায়ী, তিনের কাছে রাজনীতিবিদরা গুটি। অর্থাৎ ব্যবসায়ীরা ব্যাংকের থেকে টাকা লুট করে তার একটা অংশ রাজনীতিবিদ চালায়। এখন এই রাজনীতিবিদরা তাকে শেল্টার দিচ্ছে, ফলে রেজাল্টটা কী হচ্ছে? রেজাল্ট হইল এই যে আপনি এই পুরনো বন্দোবস্ত থেকে ফেরত আসতে পারতেছেন না। আপনি আমলাদের কথা বলছেন, নির্বাচনটা করে কারা? জাস্ট আমলারা। মাঠে কিন্তু শুধু আমলা, ফলাফল ঘোষণা করবে আমলা, রিটার্নিং অফিসার আমলা, সব কিন্তু আমলা। নির্বাচনে কারচুপি করে কারা? সরকারের প্ররোচনায় করুক, কাজটা করে কিন্তু আমলা। কিন্তু যখন অঘটন ঘটে তখন পালায় রাজনীতিবিদ, তারা থাকে বহাল তবিয়তে। অর্থাৎ এই যে বন্দোবস্তটাকে তাদের টিকিয়ে রাখতে হবে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, আনুপাতিক হারে যদি ধরেন 18 কোটি লোকের মধ্যে ব্যবসায়ী আছে, লয়ার আছে, সব আনুপাতিক হারে, গুলশানে প্লট, রাজুকের প্লট, সবচেয়ে বেশি আনুপাতিক হারে কাদের? আমলাদের। সবচেয়ে বেশি দুর্নীতিবাজ আমলাদের। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাহলে কি করতে হবে? এই আমলাদের এটাকে বহাল রাখতে হবে। আবার এই আমলাদের বদৌলতে আমলাদেরকে ব্যবহার করে রাজনীতিবিদ যারা আসেন ক্ষমতায়, তারা ডিপেন্ড করতে হয় আমলাদের উপরে। এবং আপনি এর সঙ্গে যে মনোনয়ন যে যাচাই বাছাই হলো তার সম্পর্কটা কোথায়? তারা কেন এইভাবে করলেন? প্রশ্ন কেন উঠলেন? ওইটা প্ল্যান করা, আপনি প্ল্যান করা, বললামই তো যে কে কার ভোট কাটবে, ওই যে একটু আগে বললাম যেটা। সুতরাং আপনি এখানে সবকিছু সুপরিকল্পিত, একটা ডিজাইন্ড ইলেকশন হতে যাচ্ছে। কেন আমি বলি, আপনি যদি ইলেকশনে কোনো ডিজাইন কি শুরু হয়ে গেছে না হবে? শুরু হয়ে গেছে তো বুঝেই যাচ্ছে। আপনি অনেক 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 ক্যান্ডিডেট বাতিল হয়ে যাচ্ছে, যাদের বাতিল হওয়ার কথা না। এবং সম্ভাব্য যারা ক্ষমতা আসবে তাদের কোনো প্রার্থীতা কোথাও বাতিল হয় নাই, মানে সব নিখুঁত। সুতরাং আপনাকে বুঝতে হবে যে, আমি আপনাকে বলছি, আমাদের নির্বাচন যদি 60% ভালো হয়, শুদ্ধ পরিশুদ্ধ নির্বাচন যাকে বলি, 60% যদি নির্বাচন ভালো হয়, সামনে নির্বাচনটা বলতেছি আমি, তাইলে আপনি মনে করেন মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে। যদি 80% হয়, আরও লড়াই হবে। এবং এই লড়াইটায় কি হবে? সিঙ্গেল মেজরিটি কোনো দল পাইতে পারে, নিশ্চয়ই একটা দল তো সিঙ্গেল মেজরিটি পাবে, বাট 2/3 মেজরিটি যদি পাইতে হয়, আমি নিশ্চিত ইঞ্জিনিয়ারিং ছাড়া আপনি পাবেন না। 2/3 মেজরিটি নিতে হইলে, 2/3 মেজরিটি মানে 300-র মধ্যে 220-30টা নিতে হবে, তাহলে আপনার ইঞ্জিনিয়ারিং লাগবে। 200+ এবং এই ইঞ্জিনিয়ারিংটা করবে কেন? ওই আমলারা করবে কেন? তাদের পুরনো বন্দোবস্ত টিকায় রাখার জন্য, যাতে দুর্নীতি চাপা পড়ে আবার আসে। এবং এই এবার যারা ক্ষমতা আসবে, তারা আবার অতীতে যারা অপকর্ম করছে সেটা ঢেকে রাখবে, আবার এরা চলে যাওয়ার পর ওরা আসলে এদেরটা ঢেকে রাখবে। এই পুরনো বন্দোবস্তের কারণে এই আমলা। স্যার ভাই, আমরা আজকে দেখলাম যে গাজীপুরের একজন জুলাই আন্দোলনের সময় রাজপথে ছিলেন, তাহরিমা সুরভি, আপনি নিশ্চয়ই দেখেছেন, তাকে গ্রেফতার করা হয়েছিল প্রায় 10-12 দিন, সপ্তাহখানেক আগে, একটা চাঁদাবাজির মামলায়। সেটি নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে খুব আলোচনা হলো, আমরা হঠাৎ দেখলাম যে আইন উপদেষ্টা একটি পোস্ট দিলেন, ফেসবুক পোস্ট। সেই পোস্ট দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিমান্ড বাতিল হয়ে জামিন হয়ে গেল। তার মানে আদালত কি এখনো সে আগের সিস্টেমে, মানে মন্ত্রীরাই চালাচ্ছেন নাকি? বিষয়টি কি? হ্যাঁ, তাই তো। আদালত সবসময় এই আইন মন্ত্রণালয় চালাইছে, আইন মন্ত্রণালয় এবং আইন সচিব। ওইখানে সেই সময় একজন পিস্তল দুলাল নামে একজন সচিব ছিল, সে বোধহয় মারা গেছে। যত মিথ্যা মামলা, জামিন। এবং আনিসুল হক, সে তো তার সিন্ডিকেটই ছিল যে কোন কোন মামলা জামিন হবে, এবং তার টিম পুরো বাংলাদেশে চলে যেত। কথা ছিল সেরকম হচ্ছে। আপনি এইটা যদি হয়ে থাকে রিমান্ড থেকে বাতিল করে, তাহলে এটা সেকেন্ড কেস। প্রথম হলো আপনার ওই যে আওয়ামী লীগের যে প্রার্থী ছিল, ওই ব্যবসায়ী, আমার নামটা মনে